ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএএল কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, তার সাথে এরোস্পেস বলুন, ড্রোন বলুন, এই সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। অর্থাৎ ডিফেন্সের, বিশেষ করে এয়ারফোর্সের ব্যাপক একটা যোগদান রয়েছে কিন্তু এইচএএল এর। কোম্পানিটা যথেষ্ট ভালো করছিল এবং ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিচ্ছিল। এক বছরে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা 40% রিটার্ন দিচ্ছে তার হাই থেকে, যখন কোম্পানিটা প্রায় 27-28% কিন্তু নিচে আছে। তো স্যার এই কোম্পানিটা নিচে এসছে কেন? নিচে আসার পিছনে কারণ কিন্তু ঠিকঠাক টাইমে কিন্তু জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করছিল না। তো যতদূর যা শোনা যাচ্ছিল যে মার্চ এপ্রিল থেকে জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করবে এবং যা ইঞ্জিন দেওয়ার কথা ছিল প্রতি মাসে তার থেকে ডবল ইঞ্জিন প্রোভাইড করবে। এই কোম্পানিটাও সেট আপ তৈরি করে রেখেছিল ডবল তেজাস প্রোডাকশান দেওয়ার জন্য। তো এখন আবার একটা গল্প শোনা যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকে 3%-এর ওপরে কিন্তু পড়েছে। তো গল্পটা কি, চলুন সেটা একটু দেখি। স্যার ডিল আগে হয়ে গেছিলো, তো এখন আবার নতুন করে নেগোসিয়েশন করছে জেনারেল ইলেকট্রিক। কার সাথে? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে। কী নিয়ে? ইঞ্জিন নিয়ে, F414 ইঞ্জিন নিয়ে। যেখানে কোম্পানিটা বলছে যে, যদিও বা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবরটা, যে কি অ্যাডিশনালি 50 মিলিয়ন আরও কিন্তু তারা চাইছে ভারত সরকারের কাছ থেকে। 2023-এর ডেটা অনুযায়ী $1 বিলিয়ন কিন্তু একটা ডিল সাইন হয়েছিল জেনারেল ইলেকট্রিকের সঙ্গে ইঞ্জিন প্রোভাইড করা নিয়ে। এখন আরও এক্সট্রা $50 মিলিয়ন তারা কিন্তু চাইছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আবারও একটা বলতে পারেন আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। তো মূলত এই কারণেই কোম্পানিটা আজকের দিনে এরকম কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা মার্কেটের একটা প্রেশার ছিল, তার সাথে এই নিউজটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে কোম্পানিটাকে নিচে আসার জন্য। তো এবার কি করবেন? দেখুন স্যার, এগুলো হচ্ছে একদম ছোটোখাটো ব্যাপার বলতে পারেন। যেখানে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর, সেগুলোর কাছে কিন্তু এই নিউজটা তেমন কোনো ম্যাটার রাখে না। এখন দেখার বিষয় যে কবে এই কোম্পানিটা অর্থাৎ জেনারেল ইলেকট্রিক হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে ঠিকঠাক টাইমে ইঞ্জিন প্রোভাইড করবে। আর আমাদের যে ইঞ্জিন ডেভেলপমেন্ট করছে ডিআরডিও, সেই ইঞ্জিনটা যদি সব রকম বলতে পারেন টেস্টিংয়ে পাস হয়, তাহলে কিন্তু বল্লে বল্লে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি হাই থেকে অনেকটা নিচে চলছে। আপনি কিন্তু এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। যেখানে আমাদের যে ইঞ্জিন, কাবেরী ইঞ্জিন, সেটা কিন্তু টেস্টিং চলছে কোথায়? রাশিয়াতে। তো সেখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই আর অন্য দেশের ওপর ডিপেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। দেখুন, এখন খারাপ সময় চলছে, মানে এই নয় যে কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে, কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। খারাপ সময় চলছে, ভালো সময় পরিবর্তন হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। হাই থেকে দেখলে দেখা যাবে, দেখুন 5,674 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখন চলছে কত? 4,054-তে। তো বেস্ট টাইম এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ এই কোম্পানিটা ক্রিয়েট করতে পারে। যেখানে আমরা যদি রিটার্ন দেখি, 5 বছরে কোম্পানিটা 850% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু 26-27%, 28% মতন ডাউনে রয়েছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো করতে পারে, সম্ভাবনার কথা বললাম। এবার চিন্তাভাবনা আপনার, কারণ পয়সা আপনার। আপনি কি করবেন? ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপর চিন্তাভাবনা নেবেন। ইউকো ব্যাংক আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 1% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা দেখুন মাঝখানে কিন্তু ওপরে ওঠার চেষ্টা করেছিল। তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো রেজাল্ট চলে এসছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কেমন হয়েছে। আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন নাম্বারে চলে এসেছি, রুপিজ ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 12-23, এক বছর আগে 9-24, আগের কোয়ার্টারে 12-24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কি বলছে। টোটাল ইনকাম যে কোম্পানি এক বছর আগে 6,41,271, আগের কোয়ার্টারে 7,07,143, এই কোয়ার্টারে 7,40,000। তো কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে
5,29,000 খরচা করেছিল। আগের কোয়ার্টারে 5,63,000, এই কোয়ার্টারে 5,82,000। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি, কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 1,11,914 এক বছর আগে। আগের কোয়ার্টারে 1,43,000, এই কোয়ার্টারে 1,58,000। তো কোম্পানি এখানে পর্যন্ত দেখলে দেখা যাবে যে ইয়ারলি, কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু ইনক্রিজ করেছে। এবার আসছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট। সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি 50,283 প্রফিট করেছিল। আগের কোয়ার্টারে 60,274, এই কোয়ার্টারে 63,883। তো ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলিও বলতে পারেন বাড়িয়েছে কোম্পানি তার প্রফিট। তো এই গেল হচ্ছে প্রফিট। তো প্রফিট, তার সাথে কী হয়, আমরা ব্যাংকের রেজাল্ট দেখছি, তাহলে আরেকটা পি দেখতে হবে, অর্থাৎ প্রভিশন। তারপরে কি আছে? তারপরে হচ্ছে এনপিএ। তো প্রভিশন মানে কি? প্রভিশন হচ্ছে ব্যাংক মনে করছে এই অ্যামাউন্টটা এই কোয়ার্টারে ব্যাংকের কাছে আসবে না, সেটা হচ্ছে প্রভিশন। তো চলুন দেখে নিই প্রভিশন কী বলছে। তো দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন 8 নম্বর কলম। কোম্পানি 1 বছর আগে কত প্রভিশন ছিল? 34,000। সেটা 49,000, সেটা 58,000। তো কোম্পানির প্রভিশন ইয়ারলি, কোয়ার্টারলি বেড়েছে। এটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্য খারাপ। আর প্রভিশন এতটা বাড়ার জন্যই কিন্তু কোম্পানির প্রফিট ন্যারো হয়ে গেছে। কারণ অপারেটিং প্রফিট থেকে প্রভিশনটা কিন্তু, এটা হচ্ছে অপারেটিং প্রফিট, সেখান থেকে প্রভিশনটা কী হয়? মাইনাস হয়। তো প্রভিশন ইয়ারলি, কোয়ার্টারলি অনেকটাই জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ প্রভিশন আস্তে আস্তে কিন্তু এই এনপিএতে পরিণত হয়, যেই অ্যাসেটটা কোনো পারফরমেন্স করছে না। সেটা দেখলে দেখা যাবে, দেখুন গ্রস এনপিএ কী বলছে? 6,90,000 ছিল 1 বছর আগে, সেটা 6,29,000, এটা 6,08,000। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে এনপিএ কিন্তু অনেকটাই ব্যাংক কমিয়েছে। এইটা একটা ভালো জিনিস। যেখানে প্রভিশনটা কিছুটা খারাপ নিউজ নিয়ে এসেছিল এই কোম্পানির জন্য, সেখানে এনপিএটা কিন্তু অনেকটাই ব্যাংক ইয়ারলি, কোয়ার্টারলি কমিয়েছে। তো যত এনপিএ কমবে তত ব্যাংকের যে বলতে পারেন ব্যাংকের রেজাল্ট হেলদি হবে, বা ব্যাংকের ব্যালেন্স শিট হেলদি হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই একটা ভালো নিউজ দেখা যাচ্ছে। তো স্যার ব্যাংকটার যে রেজাল্ট দেখলাম আমরা, রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো লং টার্মের জন্য এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন আপনি। যেখানে কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5% মতন রিটার্ন দিয়েছে, 5.5% মতন। কিন্তু 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। তো মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে। দেখুন লাস্ট 5 বছর আর বেশি দেখাচ্ছি না কেন? কারণ আগে এই ব্যাংকগুলোর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কিন্তু অবস্থা অতটা ভালো ছিল না। এখন গভর্নমেন্ট বা আরবিআই তার যে পলিসি চেঞ্জ করছে, সেই পলিসি অনুযায়ী কিন্তু এই ব্যাংকগুলো এখন ভালো পারফরমেন্স করছে। তো লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে ব্যাংকের কোয়ার্টার 3 রেজাল্ট ঠিকঠাক আছে। ডিকসন টেকনোলজি, স্যার আপনি কালকে বলেছিলেন কোম্পানির রেজাল্ট ফাটাফাটি করেছিল, তো কোম্পানি আজকে দেখুন 13%, 14% মতন পড়েছে। অনেকে কমেন্টস করেছে। দেখুন স্যার, রেজাল্ট কোম্পানি কোয়ার্টার 3 যথেষ্ট ভালো করেছে, কিন্তু কোম্পানি পড়েছে কেন? একে তো হচ্ছে মার্কেটের প্রেশার, এবং বাজারের এক্সপেকটেশন আরও ভালো ছিল, মানে আরও ভেবেছিল আরও ভালো করবে, কারণ কোম্পানি ব্যাপক একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছিল। দেখুন লাস্ট 1 বছরে আজকে কোম্পানি 14% পড়ার পরেও 158% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দিয়েছে। তো মার্কেটের প্রেশার ছিল, রেজাল্টের প্রতি এক্সপেকটেশন আরও বেশি ছিল, কোম্পানি পড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন? যাদের কাছে আছে তারা হোল্ড করুন, আর যদি বাই করার ক্যাপাসিটি থাকে তাহলে কোম্পানি হাই থেকে অনেকটা নিচে এসছে, বাই করার চিন্তাভাবনা করতে পারেন। কারণ এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না। এই কোম্পানিটা অনেকগুলো কোম্পানির সাথে টাই আপ করেছে। কারণ ইলেকট্রনিক গুডস নিয়ে আমাদের দেশে বিজনেস করতে গেলে কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের সাথে টাই আপ করে নিয়ে বিজনেস করতে হবে, গভর্নমেন্টের পলিসি। তার জন্য চাইনার যতগুলো মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, প্রতি কটা কোম্পানি কিন্তু এই ডিকসন টেকনোলজির সাথে টাই আপ করে নিয়ে বিজনেস করছে, যার জন্য কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন এই যে কেকেবি গ্রুপ না, এটা হচ্ছে একটা চাইনার লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং গ্রুপ, যেখানে ওপো, তার পাশাপাশি ভিভো, এই যে ফোনগুলো আমরা দেখি না, দেখুন ওপো, ভিভো, রিয়েলমি, এই যে স্মার্টফোনগুলো দেখি, এটা হচ্ছে বিকেকে গ্রুপের, যেখানে আমাদের দেশে জয়েন্ট হ্যান্ডে কাজ করছে, কার সাথে? ডিকসন টেকনোলজির সাথে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে ডিকসন টেকনোলজি, শিওমি, কোথা? চায়নার কোম্পানি, একসাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে নয়ডায় ফ্যাসিলিটিতে।
তো স্যার শুধু মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি না, ট্যাব বলুন, তার পাশাপাশি কম্পিউটার বলুন, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বলুন, সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটার সাথে বিদেশি প্লেয়াররা একসাথে কোলাবোরেশনে কাজ করছে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে কোম্পানি নিচে আসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, যেটা একটু আগে দেখালাম 19,148 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানি 15,000-এ চলছে। তো বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। Q3-তে কোম্পানির যে প্রফিট না, সেই প্রফিট কিন্তু 123% ইয়ার অন ইয়ার বেসিস গ্রো হয়েছে। তাও কোম্পানিটার মধ্যে এতটা সেল অফ দেখা গেছে। তো স্যার এই অপরচুনিটিটাকে কিন্তু বাইয়ের অপরচুনিটি হিসেবে দেখতে পারেন, যেখানে এই কোম্পানিটা এখন সেমিকন্ডাক্টর নিয়েও কিন্তু কাজ করছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।